আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করে দিই। তো প্রথমে হচ্ছে আমরা দেখব অর্থ মন্ত্রণালয় নিয়ে। তো অর্থ মন্ত্রণালয়ের বিভাগ আছে হচ্ছে ৪টি। সেগুলো কি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি, দ্য সিকিউরিটি প্রিন্টিং প্রেস লিমিটেড, অবস্থান গাজীপুর, প্রতিষ্ঠা হচ্ছে ১৯৮৮ সালে, যেটা আমরা দ্য সিকিউরিটি প্রিন্টিং প্রেস বলতে পারি, অথবা আমরা বাকশাল, না আমরা হচ্ছে টাকশাল বলতে পারি আর কি। আচ্ছা, সেটা হচ্ছে অর্থ বিভাগ। তারপর হচ্ছে অভ্যন্তরীণ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, যেটা ইআরডি বলা হয়। তারপরে অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগ, আইআরডি বলা হয়। তারপর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তো এগুলার আঙ্গিকে হচ্ছে কিছু কিছু বিভাগ আছে, সেটা আমরা হচ্ছে দেখলেই বুঝতে পারবো। অর্থনৈতিক সম্পর্ক বিভাগে হচ্ছে কোনো বিভাগ নাই আলাদা করে। অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগে হচ্ছে এনবিআর আছে, ন্যাশনাল রেভিনিউ অফ বোর্ড। তারপর হচ্ছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর আছে। এরপর আর্থিক প্রতিষ্ঠানে পুঁজিবাজার, ব্যাংক ট্যাঙ্ক, হাবিজাবি এগুলো আছে। অর্থনৈতিক প্রাথমিক আলোচনা হচ্ছে অর্থনৈতিক জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। তার বিখ্যাত বই হচ্ছে ওয়েলথ অফ নেশন, 1776 সালে আর কি প্রকাশিত হয়। এটা দরকার নেই, জাস্ট ওয়েলথ অফ নেশন। আর আধুনিক যে অর্থনীতির জনক সেটা হচ্ছে পল স্যামুয়েলসন। আচ্ছা, অর্থনৈতিক ব্যবস্থাকে 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা হচ্ছে পুঁজিবাদী। তো এগুলা হচ্ছে এই পুঁজিবাদী হাবিজাবি এগুলা হচ্ছে। আচ্ছা, পুঁজিবাদী অর্থব্যবস্থাটা জাস্ট একটু আলোচনা করে, সেটা হচ্ছে ধরেন বড়লোক হবে, গরিব লোক গরিব, মানে যে যত পরিশ্রম করবে সে তত উপার্জন করবে, সেটা হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে যে আপনি সকল কিছু মালিক হবে সরকার। তো সরকার হচ্ছে সবাইকে সমভাবে বন্টন করে দেবে, সেটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। আর মিশ্র অর্থব্যবস্থা হচ্ছে, অর্থাৎ সমাজতান্ত্রিকটা এরকম বলতে পারেন যে হচ্ছে সরকার যে ভিসিডি কার্ড দেয় হাবিজাবিতে, এগুলা কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থার একটা ব্যবস্থা। আর মিশ্র অর্থব্যবস্থাটা হচ্ছে আপনি সমাজতান্ত্রিকও আছেন এবং হচ্ছে আপনি পুঁজিবাজারেও আছেন, সেটা হচ্ছে মিশ্র। সেটা কীরকম হতে পারে যে আপনার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানও থাকবে এবং আপনি হচ্ছে এরকমভাবে সমানভাবে ভিসিডি কার্ড হাবিজাবি এইসব দিবেন। এটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, যেটা বাংলাদেশে চলে আসতেছে। আচ্ছা, ইসলামিক অর্থব্যবস্থা ইসলামের মাধ্যমে যেটা পরিচালিত হয় সেটা ইসলামিক অর্থব্যবস্থা। বাংলাদেশ মুক্তবাজারে অর্থনীতি চালু করে হচ্ছে 1991 সালে, অর্থাৎ বিএনপির সময়। আচ্ছা, অর্থনৈতিক নির্দেশনাসমূহ হচ্ছে কি মোট জাতীয় উৎপাদন, তারপর নিজ জাতীয় উৎপাদন এবং মোট দেশজ উৎপাদন। এখন মোট জাতীয় উৎপাদন, যেটা জিএনপি বলা হয়, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এখন গ্রোস ন্যাশনাল প্রোডাক্টটা কি? গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে যে আপনার দেশের জনগণ যে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, আপনার দেশের জনগণ বা আপনার দেশের নাগরিক যেই টাকাটা উপার্জন করবে সেটাই হচ্ছে আপনার মোট জাতীয় উৎপাদন। আর মোট দেশজ উৎপাদনটা কি? মোট দেশজ উৎপাদন হচ্ছে আপনার দেশের মধ্যে আপনার বিভিন্ন কোম্পানি টোম্পানি হাবিজাবি যা কিছু আসে এইখানে যে উৎপাদন করবে, এইখানে যে টাকা পয়সা উপার্জন করবে, সেটাই হচ্ছে আপনার মোট দেশের উৎপাদন, মানে দেশের মধ্যে উৎপাদন। আর নিজ জাতীয় উৎপাদনটা কি হচ্ছে? যে আপনার মোট জাতীয় উৎপাদন থেকে আপনার ক্ষয়ক্ষতির যে খরচটা আছে সেটা যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে আপনার নিজ জাতীয় উৎপাদনটা, অর্থাৎ আপনি হচ্ছে যে মাস শেষে কত টাকা জমাইতে পারতেছেন, সেটাই আপনার হচ্ছে নিজ জাতীয় উৎপাদন। আচ্ছা, জিএনপি আর জিডিপির হচ্ছে পার্থক্য তো বুঝে গেলেন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের জাতীয় অর্থনীতির যে খাতগুলো, এই খাতটা হচ্ছে 3টা বৃহত্তম খাতে হচ্ছে ভাগ করা হয়। এই 3টার মধ্যে আছে কি 19টা খাত। সেটা প্রথমে হচ্ছে কি কৃষি খাত, তারপরে শিল্প খাত, তারপরে সেবা খাত। এর ভিতরে কী কী আছে এটা আপনার জানার প্রয়োজন নাই। এরপরে সে হচ্ছে বেল আউট জিনিসটা কি? বেল আউট জিনিসটা হচ্ছে অর্থনীতির সাথে জড়িত। এখন এই বেল আউট জিনিসটা কি? বেল আউট জিনিসটা ধরেন যে একটা হচ্ছে প্রতিষ্ঠান, সে হচ্ছে দেউলিয়া হয়ে যাবে বা অস্বচ্ছতা আছে তাদের মধ্যে, অস্বচ্ছতা প্রতিরোধ করার জন্য, মানে দেউলিয়া হয়ে গেছে, তাদের হঠাৎ করে লস টস খায় দেউলিয়া হয়ে গেছে। আর এই কোম্পানিটা বাঁচানোর জন্য আপনার হচ্ছে কি দেওয়া হয়? বেল আউট দেওয়া হয় সরকার থেকে। অর্থাৎ আপনাকে কিছু ঋণ বা প্রণোদনা দিয়ে আপনার হচ্ছে যাতে আপনি আবার গ্রো করতে পারেন, সেই জন্য বেল আউট দেওয়া হয়। আচ্ছা, বেল আউট মুদ্রাস্ফীতি সাধারণ, এই যে এই কথাটাই বলা আছে এইখানে। আচ্ছা, এরপর উন্নয়ন প্রকল্পের প্রেক্ষিত এবং পঞ্চবার্ষিক। এখন প্রেক্ষিত এবং পঞ্চবার্ষিক বিভিন্ন হচ্ছে আমরা সময় সময় বিভিন্ন একটা করে হচ্ছে কি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কী কী উন্নয়ন করবেন বা কী কী কাজ করবেন, সেইটার হচ্ছে একটা দিক নির্দেশনায় মূলত হচ্ছে আপনার পরিকল্পনা। ঠিক আছে, এই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী থাকে। আর বিকল্প চেয়ারম্যান হচ্ছে আপনার অর্থমন্ত্রী। ঠিক আছে, আর হচ্ছে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে পরিকল্পনা মন্ত্রী। আচ্ছা, পরিকল্পনা কমিশনের কেন্দ্রীয় প্রণয়ন প্রতিষ্ঠান হচ্ছে 1972 সালে মূলত বাংলাদেশ পরিকল্পনা কমিশন গঠিত হয়। ঠিক আছে,
তো এটার কমিশন অবস্থিত হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে, এবং পরিকল্পনা কমিশন হচ্ছে যে 5 বছর মেয়াদি যেগুলা হচ্ছে নেওয়া হয়, সেগুলা পরিকল্পনা নেওয়া হয়, সেগুলো বলা হয় পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা। আর প্রথম যে হচ্ছে এরকম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রবর্তক হচ্ছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট হচ্ছে স্ট্যালিন। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে হুম, এরপরে আসি হচ্ছে বাংলাদেশে এই পর্যন্ত হচ্ছে মোট 8টা পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে প্রণয়ন করে, ঠিক আছে। তার মধ্যে প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা সেটা 1973 থেকে 1978 সালে, আর অষ্টম যেটা বর্তমানে চলতেছে 30 তারিখের দিকে শেষ হয়ে যাবে, অর্থাৎ অর্থ বছর থেকে অর্থ বছর পর্যন্তই হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো চলে, অর্থাৎ 30শে জুনে আমাদের হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ হয়ে যাবে। তার মানে 30 তারিখের পর থেকে আমরা বলবো যে আমাদের 8টা পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়ে গেছে। আর 2টা হচ্ছে দ্বিবার্ষিক পরিকল্পনা হয়, না সরি, একটা হচ্ছে দ্বিবার্ষিক পরিকল্পনা, যেটা 1978 থেকে 1980 সাল জিয়াউর রহমান যখন হচ্ছে প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, এরপরে বাংলাদেশ হচ্ছে এই যে সব কিছু, এই সব কিছুর মূলে কিন্তু হচ্ছে দারিদ্র্য বিমোচন কৌশলপত্র, বা দারিদ্র্য বিমোচন করা, দারিদ্র্য বিমোচন কৌশল পর্যন্ত এই পর্যন্ত 2টা হয়েছে। একটা হচ্ছে 2005 থেকে 2008, আর একটা হচ্ছে 2008 থেকে 2011। ইম্পর্টেন্ট হচ্ছে কয় বছর মেয়াদি হচ্ছে দারিদ্র্য বিমোচন কৌশলপত্রগুলো হয়ে থাকে। তারপর ডেল্টা প্ল্যান হচ্ছে, যেটা বাংলাদেশের ডেল্টা প্ল্যানগুলো হয় 2100 সাল, যেটা ডেল্টা 2100 নামে পরিচিত আর কি, শতবর্ষ পরিকল্পনা বলা হয় এটাকে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে অষ্টম যে পঞ্চবার্ষিকটা আমাদের গেল, এটার হচ্ছে লক্ষ্যমাত্রা কী ছিল? লক্ষ্যমাত্রা ছিল হচ্ছে জিডিপি প্রবৃদ্ধি 8.51%, তারপরে দারিদ্র্যের হার হচ্ছে 15.6%-এ নিয়ে আসা, চরম দারিদ্র্যের হার 7.4%-এ নিয়ে আসা, মূল্যস্ফীতি 4.8%-এ, আর মূল্যায়নের পরীক্ষণ ছিল মোট 15টা, আর নির্ধারণ ছিল হচ্ছে মোট 104টা, মানে সূচক নির্ধারণ ছিল মোট 104টা, কিন্তু অ্যাকচুয়ালি কোনোটাই পসিবল হয়নি। আচ্ছা, এরপরে বদ্বীপ পরিকল্পনা, যেটা বলা হয় ডেল্টা প্ল্যান 2100, মানে এটা মূলত নেওয়া হয়েছে ইয়ের জন্য, জলবায়ুর যে হচ্ছে রোধ করার জন্য, মানে জলবায়ুর যে হচ্ছে মন্দ যেই ব্যাপারটা আছে সেটা রোধ করার জন্য মূলত ডেল্টা প্ল্যান 2100 নিয়ে থাকা হয়েছে। এটা হচ্ছে পুরা বাংলাদেশকে 6টা অঞ্চলে ভাগ করা হয়েছে, ভাগ করে এটা হচ্ছে কাজ করবে। তো এটা হচ্ছে সরাসরি সাহায্য করতেছে আমাদের নেদারল্যান্ড, ঠিক আছে। এই ডেল্টা গভর্নেন্স কাউন্সিল গঠিত হচ্ছে 2020 সালে। আচ্ছা, বাংলাদেশ উন্নয়ন ফোরাম, যে এই যে যত কিছু উন্নয়ন হয় এটার জন্য একটা ফোরাম আছে, যেটা বলা হয় BDF, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, যেটা প্রতিষ্ঠিত হয় 1974 সালে। কারণ বাংলাদেশ প্রথম যখন থেকে হয়েছে, মানে 71 সালে বাংলাদেশ LDC-তে গেছে, তখন থেকে বাংলাদেশের উন্নয়নের ধারা হচ্ছে সূচনা হয়েছে। আচ্ছা, BDF-এর প্রতিষ্ঠাকালীন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের প্রতিষ্ঠাকালীন হচ্ছে নাম ছিল বাংলাদেশ এইড গ্রুপ বা BAG। 1997 সালের প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ 2002 সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ উন্নয়ন ফোরাম বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, 2002 সালে নামকরণ করা হয়। প্রথম দিকে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক হয় প্যারিসে, বর্তমান হচ্ছে 2003 সালের পর থেকে সবগুলা হচ্ছে ঢাকাতেও হচ্ছে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা হচ্ছে বিশ্ব ব্যাংক। আচ্ছা, ককাস হচ্ছে যে আমেরিকার কংগ্রেসে হচ্ছে বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য 18 জন মিলে একটা সংগঠন হয়, সেই সংগঠনটা বলা হয় ককাস। একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় হচ্ছে জাপান। একটা জাপানের ইতিহাসও আছে সুন্দর, ঠিক আছে, কেন আমাদের এত সাহায্য করে তারা। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম হচ্ছে জাইকা। উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্প শুরু হয় 1995 থেকে 96 অর্থ বছরে। উপকূলীয় হচ্ছে কি 10টা জেলাকে জলোচ্ছ্বাস থেকে রক্ষা করার জন্য মূলত এই উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্প শুরু হয়। আচ্ছা, এরপরে আসি আমরা আদর্শ গ্রাম বা উন্নয়ন বা ইউনিক প্রকল্প গ্রহণ, অর্থাৎ আমাদের যে হচ্ছে যে প্রকল্পটা কাজ করে মূলত 61টা জেলাকে নিয়ে, 3টা জেলা বাদ দিয়ে। তা উত্তরাঞ্চলের যে 16টা জেলাকে আছে, সেই 16টা জেলাকে বলা হয় হচ্ছে পিছিয়ে থাকা জেলা। সেটার মধ্যে হচ্ছে কি বরেন্দ্র বহুমুখী প্রকল্প চালু করা হয় 1985 সালে, যাতে হচ্ছে তারাও আমাদের সমান হতে পারে। 1982 সালে প্রথম যৌথ অর্থনৈতিক কমিশন গঠন হয় 1982 সালে। যৌথ কমিশন রয়েছে মোট 17টা, আর সংস্থা রয়েছে, একটা দেশ আছে 17টা, সংস্থা একটা। এই সংস্থা একটা হচ্ছে ইউরোপীয় অর্থনৈতিক পরিষদ। আচ্ছা, সংস্থা হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় হচ্ছে ADB, অ্যানুয়াল ডেভেলপমেন্ট ব্যাংক, অ্যানুয়াল না, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। বিশ্ব ব্যাংক বাংলাদেশের নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেয় হচ্ছে 2015 সালে। প্রথমে ছিল 1971 সালে হচ্ছে নিম্ন আয়ের দেশ, তারপর হচ্ছে নিম্ন মধ্য আয়ের দেশ, এরপরে বাংলাদেশ 2026 সালে যাবে হচ্ছে মধ্যম আয়ের দেশ হিসেবে, ঠিক
ঠিক আছে। এলডিসি থেকে উত্তরণ 1971 সালে হচ্ছে এলডিসিতে নুরুল হুদার ভূমিকায় বাংলাদেশ এলডিসির তালিকায় হয়। 1975 সালে উত্তরণের যোগ্যতা মূল্যায়ন হয় 3টি সূচকের মাধ্যমে। সেগুলো হচ্ছে কি, আচ্ছা, 1971 সালে কিন্তু হচ্ছে নুরুল ইসলাম করে আর কি, অনুরোধ করে তালিকায় করার জন্য, এলডিসিতে অন্তর্ভুক্ত করে 1975 সালে। আচ্ছা, 3টা সূচকের মাধ্যমে এগুলা করে থাকা হয়। সেটা হচ্ছে কি জিএনআই, মাথাপিছু জাতীয় আয়ের উপর, তা মানব সম্পদ সূচকের উপর এইচএআই বলা হয়, হিউম্যান অ্যাসেট ইন্ডেক্সের মাধ্যমে, আর্থিক ভঙ্গুরতা সূচকের মাধ্যমে। ঠিক আছে, মাথাপিছু আয় সূচক থাকতে হবে $1306 ঊর্ধ্বে বা $1306 যদি হয় তাহলে আমরা এলডিসিতে যাইতে পারবো। আচ্ছা, এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রথম সুপারিশ করা হয় 2018 সালে। আর সেটা পরবর্তী আরেকটা হচ্ছে করা হয় যে দ্বিতীয়বার সুপারিশ করা হয় 2021 সালে, তৃতীয়বার সুপারিশ করা হবে 2026 সালে। আমরা যদি সব কিছু ঠিকঠাক থাকতে পারি তাহলে আমরা এলডিসি থেকে মধ্যম আয়ের দেশে পৌঁছে যাব। ঠিক আছে, বর্তমান যে হচ্ছে সর্বশেষ এলডিসি থেকে উত্তরণ হয়েছে সাও টোমো হচ্ছে প্রিন্সিপ নামের একটা হচ্ছে দেশ। আচ্ছা, এই এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ 3টা সুবিধা পাবে না। সেই সুবিধাগুলো হচ্ছে জিএসপি সুবিধা, সহজ শর্তে ঋণ এবং কপিরাইট সুবিধা। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশ যে দ্বিতীয় যে হচ্ছে সুপারিশটা করা হয় সেটা হচ্ছে কিন্তু 76তম অধিবেশনে জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশন 40তম হচ্ছে 40তম প্ল্যানারি সভায় বাংলাদেশের স্বল্প উন্নত দেশ থেকে উত্তরণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো বাংলাদেশের সাথে সাথে হচ্ছে আরও 2টা কান্ট্রি হচ্ছে এলডিসি থেকে উত্তরণ পাবে। সেগুলো হচ্ছে ভুটান না সরি নেপাল এবং হচ্ছে লাওস। আচ্ছা, এরপরে উত্তরণের পর বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ 2027 সাল পর্যন্ত যুক্তরাজ্যে 98% পণ্য শুল্ক মুক্ত এবং 29 সাল পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নকে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা পাবে আর কি। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে উচ্চ মধ্যম আয়ের দেশে গেছে, আবার নিম্ন মধ্যম আয়ের চলে আসছে, সেটা হচ্ছে জর্ডান একমাত্র দেশ যারা হচ্ছে সব কিছু কুলায় উঠতে পারেনি আর কি। সিডিবি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে ইকোসক একটি ফোরাম গঠন, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, যে সংক্ষেপে বলা হয় সিডিপি, 1965 সালে প্রতিষ্ঠিত হয়। সিডিপি সর্বোন্নত দেশের তালিকায় নতুন অন্তর্ভুক্তি এবং তালিকা থেকে উত্তরণ হওয়ার যোগ্যতা সম্পন্ন দেশ চিহ্নিত করে। সিডিপি এর সদস্য সংখ্যা হচ্ছে 24টা, মানে কারা কী অবস্থায় যাবে, উন্নত হবে নাকি নিম্ন মধ্যম, এরা হচ্ছে সিডিপি এই কাজটা করে থাকে। এলডিসি সুবিধার মেয়াদ বৃদ্ধি স্বল্পোন্নত দেশগুলো, এগুলো সমস্ত দেশগুলোর জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য সংশ্লিষ্ট মেধাস্বত্ব চুক্তি, মানে ট্রিপস, অর্থাৎ বিভিন্ন প্রকার মেধাস্বত্ব দিয়ে থাকে। সেগুলো হচ্ছে বাধ্যবাধকতা রহিতের সুবিধা হচ্ছে 2034 সাল পর্যন্ত বলবৎ থাকবে, অর্থাৎ 2034 সালের পর থেকে আমাদের টাকা দিয়ে মেধাস্বত্ব ব্যবহার করতে হবে। ট্রিপস চুক্তি 1994 সালে বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সাথে হচ্ছে আমাদের ট্রিপস চুক্তি করতে হয়। পরের বছর থেকে চুক্তিটি কার্যকর হয়, অর্থাৎ 94 সালে হচ্ছে বাংলাদেশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে চুক্তি করে, কিন্তু কার্যকর হচ্ছে 1995 সাল থেকে। আচ্ছা, এরপরে সে জাতীয় আয় ব্যয় যে নীতি বা বাজেট আছে সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, উদ্ধৃত বাজেট, ঘাটতি বাজেট, সুষম বাজেট। উদ্ধৃত বাজেট মানে আপনার যা হচ্ছে মানে উপার্জন হবে তার থেকে আপনি কম বাজেট দিয়েছেন, সেটা হচ্ছে উদ্ধৃত বাজেট। আর ঘাটতি বাজেট যদি আপনি বেশি দেন তাহলে ঘাটতি থাকবে, সেটা হচ্ছে ঘাটতি বাজেট। আর সুষম বাজেট, আয় ব্যয় যদি আপনার সমান হয় তাহলে সেটা হবে সুষম বাজেট। তারপর হচ্ছে রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি। সরকারি আয় ব্যয়ের সামাজিক ব্যবস্থাপনা নির্দেশের হচ্ছে কি রাজস্ব নীতি। রাজস্ব নীতি মানে আপনি হচ্ছে সারা বছরে কী পরিমাণ আয় ব্যয় করবেন সেটা হচ্ছে আপনার রাজস্ব নীতি। সরকার রাজস্ব নীতি হচ্ছে প্রণয়ন করে বছরে একবার, সেটা প্রণয়ন করছে অর্থ মন্ত্রণালয়। আর যে নীতির মাধ্যমে দেশের অর্থ কর্তৃপক্ষের অর্থের যোগান নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় মুদ্রানীতি, অর্থাৎ আপনি কী পরিমাণ মুদ্রা বাজারে দিবেন না দিবেন এগুলো হচ্ছে মুদ্রানীতি। এটা প্রণয়ন করে থাকে বাংলাদেশ ব্যাংক। এটা 2023 সাল অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এখন হচ্ছে বছরে 2বার মুদ্রানীতি প্রণয়ন করে থাকে, যেটাকে বলা হয় ষান্মাসিক। এরপরে সেই মুদ্রানীতির প্রধান যে হচ্ছে লক্ষ্য, সেটা হচ্ছে বাজার স্থিতিশীল রাখাটাই মূলত প্রধান লক্ষ্য। এখন কর আসি, কর হচ্ছে আমাদের কি মানে টাকা পয়সা আর কি তোলা, সরকার যে টাকা পয়সাতে তোলে সেটা হচ্ছে কর হচ্ছে 2 প্রকার, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। প্রত্যক্ষ কর কি আপনার কাছ থেকে সরাসরি যেই টাকাটা নেয় সেটা হচ্ছে প্রত্যক্ষ কর। আর পরোক্ষ কর আপনি হচ্ছে জানবেন না যে আপনি হচ্ছে কী পরিমাণ কর দিচ্ছেন বা কী হচ্ছে না হচ্ছে। ধরেন যে আপনি একটা বাজার থেকে চিপস কিনে খাচ্ছেন 10 টাকা দাম দিয়ে, সেই 10 টাকার মধ্যে কিন্তু ভ্যাট ইনক্লুডেড আছে, মানে ওটা হচ্ছে আপনার পরোক্ষ কর। আপনি জানলেন না যে হচ্ছে আপনি কী পরিমাণ কর দিলেন, কিন্তু প্রত্যক্ষ কর আপনি হচ্ছে ডিরেক্টলি জানবেন যে আপনার কাছ থেকে এত টাকা কর নেওয়া হলো। যেমন
যেমন আপনি ভূমির খাজনা দেওয়াটা কিন্তু হচ্ছে একটা প্রত্যক্ষ কর, কারণ আপনি হচ্ছে ভূমিটার জন্য হচ্ছে খাজনা দিচ্ছেন। এই কর বহির্ভূত রাজস্ব খাত যেগুলো হচ্ছে সরকার করের বাহিরে গিয়ে হচ্ছে লাভ করে থাকে, সেটা হচ্ছে কি টোল থেকে আমাদের লাভ করে থাকে, লাভ্যাংশ মুনাফা, অর্থাৎ ব্যাংক থেকে মুনাফা টুনাফা নেয়, সুদ টুদ নেয়, এগুলা থেকে হচ্ছে আমাদের কর বহির্ভূত রাজস্ব, মানে সরকার কী আয় করবে। কর রাজস্ব সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে কর ও কর বহির্ভূত খাতের রাজস্ব থেকে প্রাপ্ত আয়। কর রাজস্ব থেকে সরকারি মোট আয়ের ৮০% হচ্ছে বেশি সংগ্রহ করে থাকে। কর থেকে সর্বোচ্চ রাজস্ব আসে পরোক্ষ কর থেকে, যেটা আমরা বলি ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স থেকে। আচ্ছা, দেশে সরকারি আয়ের প্রধান উৎস হচ্ছে মূল্য সংযোজন কর বা মূসক বা ভ্যাট বলা হয়। দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে আয়কর। ১ জুলাই বাংলাদেশ যখন মুক্ত বাণিজ্যে প্রবেশ করলো, তখন আমাদের হচ্ছে কি ভ্যাটও চালু হইলো। ঠিক আছে, বাংলাদেশের ভ্যাট সর্বোচ্চ ভ্যাট হচ্ছে আপনার 15%। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার 2020 সালের নীতি অনুযায়ী আপনার হচ্ছে ভ্যাটের স্তর হচ্ছে 4টা, সেটা হচ্ছে 5, 7, 7, 7.5, 10 এবং 15। এবং 2012 সালের নীতি অনুযায়ী ভ্যাটের স্তর ছিল হচ্ছে 5টা। আচ্ছা, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের উপর ধার্যকৃত কর হলো আয়কর। আয়কর বিভাগ হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। আর খেলাপি করদাতা যারা হচ্ছে কর প্রদান করে না, তারা হচ্ছে খেলাপি করদাতা। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রিভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ড হচ্ছে বোর্ড অফ রিভিনিউ হলো বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ একটি সংযুক্ত প্রতিষ্ঠান, যেটা 1972 সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়। তো এর গঠনগত বিভাগ হচ্ছে 3টা, সেটা হচ্ছে কি আয়কর, ভ্যাট, যেগুলো আবগারি শুল্ক এবং কাস্টমস ডিউটি। ঠিক আছে, আবগারি শুল্ক, আমদানি শুল্ক, মানে কাস্টমস হচ্ছে এমনি কি আমদানি রপ্তানির ক্ষেত্রে যেই হচ্ছে ভ্যাট ট্যাটগুলো অবসান হয়, সেটা হচ্ছে আপনার কি কাস্টমস। আর আয়কর, ভ্যাট তো হচ্ছে দেশের মধ্যে যেই ভ্যাটটা, সেটাই। আচ্ছা, এনবিআর এর মূল কাজ হচ্ছে রাজস্ব সংগ্রহ, কর সংগ্রহের নীতিমালা প্রণয়ন, রাজস্ব সংগ্রহের প্রাতিষ্ঠানিক কার্যক্রম, এইসব আর কি ব্যাপার। আচ্ছা, দেশের কর নেপাল চালু করা হয়েছিল 2005 সালে, কিন্তু এটা বাতিল করে দেওয়া হয়েছে 2011 সালে, কারণ এটা থাকলে হচ্ছে দুর্নীতি করতে সুবিধা হচ্ছিল না। এই প্রথম কর হচ্ছে নেপাল ছিলেন খায়রুজ্জামান চৌধুরী। আচ্ছা, এগুলো দরকার হয় না। আর পদ্ধতিতে ইমেল। আচ্ছা, বর্তমান যে হচ্ছে আপনি কর দিবেন, সেটা হচ্ছে পেমেন্ট পদ্ধতি উদ্বোধন করা হয়েছে 2012 সালে, আয় রিটার্ন করার কি। আচ্ছা, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যে আমরা হচ্ছে ট্যাক্স দেওয়া হয়, সেটা হচ্ছে টিন নাম্বার, সেটা 9 সংখ্যার ডিজিটের মাধ্যমে দেওয়া হয়তো। বর্তমান হচ্ছে টিন চালু করা হয়েছে 2013 সালে, সেটার ভিত্তিতে আমাদের এখন কিন্তু টিন নাম্বার 12 ডিজিটের। টিনের পরে ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। আচ্ছা, কর বাহাদুর পরিবার পুরস্কার পদ্ধতি হয় 2017 সালে, মানে যারা সর্বোচ্চ কর প্রদান করবে তাদেরকে কর বাহাদুর পুরস্কার দেওয়া হইতো 2017 সাল থেকে। জাতীয় ভ্যাট বা মূসক দিবস হচ্ছে 10 ডিসেম্বর, এটা ইম্পর্টেন্ট অনেক বেশি। 10 ডিসেম্বর হচ্ছে কি জাতীয় ভ্যাট বা মূসক দিবস। আর ভ্যাট সপ্তাহ হচ্ছে 10 থেকে 16 ডিসেম্বর ভ্যাট সপ্তাহ। জাতীয় আয়কর দিবস হচ্ছে 10 নভেম্বর। আয়কর দিবস হচ্ছে 10 আয়কর দিবস হচ্ছে 30 নভেম্বর। ভ্যাট বা মূসক দিবস হচ্ছে 10 ডিসেম্বর। আর জাতীয় আয়কর দিবস হচ্ছে 30 নভেম্বর। আচ্ছা, সরকারের ব্যয় 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে উন্নয়ন ব্যয় আর আরেকটা হচ্ছে অনুন্নয়ন ব্যয়। এখন উন্নয়ন ব্যয়টা হচ্ছে যেটা বলা হয় এডিবির মেয়াদ হচ্ছে 1 বছর, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, অর্থ মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে 4টা বিভাগ আছে: অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগ, তারপর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ ব্যাংক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আইসিবি, যেটাই বাংলাদেশ সরকারকে হচ্ছে প্রচুর পরিমাণ টাকা দিয়ে ইনভেস্ট করে আর কি। প্রতিষ্ঠা সাল হচ্ছে 1976 সালের। আইসিবি গ্রাহকদের নিকট হতে আমানত সংগ্রহ করে না, এরা হচ্ছে আমানত ছাড়াই হচ্ছে সরকারকে বিভিন্ন প্রকার উন্নয়ন বিনিয়োগ করে আর কি। আচ্ছা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি। বাংলাদেশ চরম দারিদ্র্য হিসেবে বিবেচনা করা হয় 1805। আচ্ছা, বাংলাদেশের চরম দারিদ্র্য হিসেবে বিবেচনা করা হয় 1805 কিলো ক্যালোরির খাদ্য কম যদি কেউ খাবার খায়, তাহলে তাকে বলা হয় কি চরম দারিদ্র্য। আচ্ছা, কেউ যদি আবার হচ্ছে $1.90 অর্থাৎ বাংলাদেশি টাকায় 222-এর থেকে যদি কম হয়, তাহলে তাদের বলা হয় কি হতদরিদ্র। বাংলাদেশের দারিদ্র্যের হার হচ্ছে 18.7%, চরম দারিদ্র্যের হার 5.6%। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বয়স্ক ভাতা কর্মসূচি পালন করা হয় হচ্ছে 31 মে 1998 সাল থেকে। বয়স্ক ভাতার পরিমাণ আগে ছিল
বর্তমান 650 টাকা, কিছুদিন আগে ছিল 600 টাকা, নতুন অর্থ বছরে 650 টাকা। বর্তমান শতভাগ বয়স্ক বিধবা ভাতা চালু হয়েছে 262টি উপজেলায়। দারিদ্র বিমোচন সবচেয়ে সফল হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মসূচি। আচ্ছা, আমরা হচ্ছে অর্থনীতি ইয়েটা দেখলেই বুঝতে পারবো। বাংলাদেশের কর্মসূচি ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1998 সালে, কর্মসংস্থান ব্যাংক 1998 সালে। মঙ্গা বলা হয় আশ্বিন কার্তিক মাসে উত্তরাঞ্চলের জনগোষ্ঠীর জন্য যে হচ্ছে জনগোষ্ঠীর যে কাজহীন একটা অবস্থা, সেটাকে বলা হয় মঙ্গা। আচ্ছা, পল্লী কর্মী সহায়ক ফাউন্ডেশন যা পিকেএফ মঙ্গ নিরসন 2006 সালে প্রাইম নামের একটি হচ্ছে দীর্ঘমেয়াদী কর্মসূচি চালু করেছিল। অর্থ মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ প্রতিষ্ঠিত হয় 2000 সালে। এসডিএফ প্রতিষ্ঠিত 2000 সালে, যেটা হচ্ছে আমাদের এই মঙ্গা নিয়ে কাজ করে। আচ্ছা, তাহলে প্রাইমটা হচ্ছে কে প্রতিষ্ঠা করছে? পিকেএসএফ, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। আচ্ছা, খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চালু হয়েছে ওএমএস বা ওপেন মার্কেট সেল। খাদ্যের জন্য হচ্ছে ওপেন মার্কেট সেল। কাজের বিনিময়ের ক্ষেত্রে হচ্ছে কাবিখা, যেটা হচ্ছে 1974 সালে চালু করছিল। কাজের বিনিময়ে টাকা, কাবিটা, যেটা এখন আর নাই, যেটা এখন আর চলতেছে। কাবিটা বর্তমান চলতেছে, কাবিখা প্রায় হচ্ছে বিলুপ্তের দিকে। হ্যাঁ, গ্র্যাচুইটি রিলিফ, টেস্ট রিলিফ এগুলোর দরকার হয় না। বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প হচ্ছে খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্প নির্মিত হয়েছে কক্সবাজারে, যেটা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ, সেটা হচ্ছে কক্সবাজারে। বিএআরডি এর পুনরুদ্ধার বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা 1959 সালে। প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান, এটা হচ্ছে কুমিল্লায়। তাহলে বিএআরডি হচ্ছে কোথায়? কুমিল্লায়। আর আরডিএ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, সেটা হচ্ছে শেরপুর, বগুড়ায়। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।